সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া দেশ এবং বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা। প্রথমেই জানিয়ে দেব বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। দুদিন পর বন্যার পানি নেমে গেলেও অ্যাপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকার কারণে গত 5 দিন ধরে বন্ধ ছিল সিলেট বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা। তবে শেষ পর্যন্ত আগামী বৃহস্পতিবার 23 জুন থেকে ফের চালু হচ্ছে ওসমানী বিমানবন্দর। তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার আব্দুস সাত্তার। জানা যায় রানওয়েতে পানি ওঠার কারণে গত শুক্রবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়। দুদিন পর গত রোববার রানওয়ের পানি নেমে গেল বিমান অবতরণের কাজে ব্যবহৃত অ্যাপ্রোচ লাইটগুলো তলিয়েছিল, তাই বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি। তবে আশ্বস্তির খবর হচ্ছে আগামী বৃহস্পতিবার থেকে বিমানবন্দরের ফের ফ্লাইট ওঠানামা চালু হচ্ছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। বৃহত্তর সিলেটে ভয়াবহ বন্যার কারণ হিসেবে আওয়ামী সরকারের অপরিকল্পিত উন্নয়নকে দায়ী করছে সিলেট জেলা বিএনপি। পাশাপাশি বন্যার ভয়াবহতা অস্বীকার করে বন্যার্তদের সঙ্গে সরকার দলীয় নেতাদের উপহাস করার অভিযোগও করেছেন বিএনপির নেতৃবৃন্দ। এছাড়া চলমান দুর্যোগের সময় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে সরকারের আরো বড় অনুষ্ঠানের আয়োজন করাকেও বন্যা কবলিত সিলেটের সঙ্গে রসিকতার নামান্তর বলে উল্লেখ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ। আজ বুধবার 22 জুন দুপুরে সিলেট নগরের একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে সাংবাদিকদের সামনে এসব বক্তব্য তুলে ধরেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকার বন্যার পানি বাড়ছে। তাতে এখন গতি কমিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পানি বাড়লে বা স্রোত বাড়লে ট্রেন চলাচল অব্যাহত রাখা যাবে কিনা সেই বিষয়ে আশঙ্কা রয়েছে। সারা দেশের সাথে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গেল কয়েকদিন থেকে টানা ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাকালুকি হাওরের তীরবর্তী কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কম বেশি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহত থাকায় আজ বুধবার নতুন নতুন এলাকায় ঘরবাড়িতে পানি উঠছে, প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। বন্যার পানিতে ডুবে ও ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত সিলেট বিভাগে 22 জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে গতকাল পানিতে ভেসে যাওয়া মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। গতকাল পর্যন্ত 22 জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডক্টর হিমাংশু লাল রায়। তবে মোবাইল নেটওয়ার্ক ও যোগাযোগ ব্যবস্থার বিপর্যয়ের কারণে নিখোঁজ ও লাশ অনেকেই খবরই প্রশাসনের কাছে আসছে না বলে মনে করছেন তিনি। তাই মৃত্যু ও নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা। এদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জে চলছে চরম বন্যা এবং ভয়াবহ পরিস্থিতি। চারদিকে মানুষের আর্তনাদ। এই বন্যার পানিতে ডুবে এবং ভেসে গিয়ে এখনো পর্যন্ত সুনামগঞ্জের শান্তিগঞ্জে 4 জন মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে। হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকড়ি গ্রামের বাজারে যাওয়ার রাস্তায় অবস্থিত একমাত্র পাকা ব্রিজটি বন্যার পানিতে সম্পূর্ণ ধসে গেছে। প্রবল স্রোতের কারণে বৃষ্টির দুপাশে মাটি সরে গিয়ে পানির নিচে তলিয়ে গেছে ব্রিজটি। আর এতে করে একদিকে বন্যা, অন্যদিকে ব্রিজ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার হাজার হাজার সাধারণ মানুষ। খোঁজ নিয়ে জানা যায় গত কয়েকদিন যাবৎ টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হবিগঞ্জের বিভিন্ন উপজেলায় নদ নদী ও হাওরের পানি বেড়েই চলেছে। এতে করে পানির নিচে তলিয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম। ইতোমধ্যে জেলার প্রায় 2.5 শতাধিক গ্রাম রয়েছে পানির নিচে। এর মধ্যে মোড়াকুড়ি স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী সহ বাজারমুখী হাজার হাজার জনসাধারণের যাতায়াতের একমাত্র ব্রিজটি বন্যার স্রোতে ধসে পড়েছে, যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সকল শ্রেণী পেশার মানুষকে। হবিগঞ্জের লাখাই সদরের বিভিন্ন স্থানে পাগলা কুকুরের কামড়ে একদিনেই শিশুসহ 16 জন আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত লাখাই উপজেলার সিংহগ্রাম, করাফ ও সদর উপজেলার লুকরাত ও ধল গ্রামে এই ঘটনাটি ঘটে। এছাড়াও কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা জানান সকালে ওইসব এলাকায় বেশ কয়েকটি কুকুর অস্বাভাবিক আচরণ শুরু করে। এ সময় রাস্তা ও আশেপাশের বাড়িঘরে যাকে সামনে পেয়েছে তাকে কামড়েছে। পরে স্থানীয়রা দলবদ্ধ হয়ে কুকুরগুলোকে তাড়িয়ে দেয়। এতক্ষণ শুনছিলেন বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন খবর। এবারে জাতীয়। দেশের 1 কোটি নিম্ন আয়ের মানুষকে স্বল্প মূল্যে পণ্য দিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে ফের মাঠে নামল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। আজ বুধবার 22 জুন থেকে বিভিন্ন ব্যবস্থায় বিক্রি শুরু হয়েছে সয়াবিন তেল, চিনি এবং মসুর ডাল। পণ্য 3টি কম দামে কিনতে অবশ্যই সঙ্গে নিতে হবে ফেয়ার প্রাইস কার্ড। সরকারি প্রতিষ্ঠান টিসিবি সূত্রে খবর, ডিলারের মাধ্যমে নির্দিষ্ট সেলস পয়েন্ট থেকে দেওয়া হবে পণ্য। এই কার্যক্রম চলবে আগামী 5 জুলাই পর্যন্ত।
ঢাকা সিটি ও বরিশাল সিটিতে কার্ড তৈরির কাজ শেষ না হওয়ায় এবং কিছু পণ্য এখনো হাতে না পাওয়ায় এক সপ্তাহে পৌঁছানো হচ্ছে সেগুলোর বিক্রি কার্যক্রম। পদ্মা সেতু উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি। উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে চলছে বিশাল কর্মযজ্ঞ। পদ্মা সেতুর উদ্বোধনের পর দুই প্রান্তে জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুর আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। মঞ্চের ঠিক সামনে পানিতে ভাসতে থাকবে বিশাল আকৃতির একটি নৌকা। তার পাশে 11টি পিলারের ওপর 10টি স্প্যান বসিয়ে তৈরি করা হচ্ছে মঞ্চ। দেখে মনে হবে সেতুর পাশ দিয়ে বড় একটি নৌকা চলে যাচ্ছে। 25 জুন উদ্বোধনের পর ব্যতিক্রমে এই মঞ্চে উঠবেন প্রধানমন্ত্রী। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে পদ্মা সেতু উদ্বোধনের অনুষ্ঠানে বিএনপির 7 নেতাকে সেতু কর্তৃপক্ষ থেকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আজ বেলা 11টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বিএনপি চায়নি পদ্মা সেতু হোক, তারা সবসময় পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র করেছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। 44তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন 15,708 জন পরীক্ষার্থী। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি সূত্রে এই তথ্যটি পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যে ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। চলতি বছরের 27 মে 44তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষাটি এবং পরীক্ষার্থীরা এতে অংশ নিয়েছেন। 44তম বিসিএস মোট আবেদন করেছিলেন 3,55,716 জন। গত বছরের 30 ডিসেম্বর 44তম বিসিএস এর অনলাইন আবেদন শুরু হয়। আবেদনের শেষ সময় ছিল 31 জানুয়ারি। পরে তা বাড়িয়ে 2 মার্চ করে পিএসসি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে আবেদনের সময় প্রায় 1 মাস বাড়ানো হয়েছিল। এবারে আন্তর্জাতিক। সিলেট বিভাগের বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ দেওয়ার জন্য 4,42,448 পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে যুক্তরাজ্য। আজ বুধবার ঢাকার ব্রিটিশ হাই কমিশন এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানিয়েছে। ব্রিটিশ হাই কমিশন জানায়, সিলেটের বন্যা দুর্গতদের জরুরি ত্রাণ সহায়তার জন্য যুক্তরাজ্য 5 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এই নিয়ে গত কয়েক সপ্তাহে বন্যা দুর্গতদের জন্য 7 কোটি টাকা বরাদ্দ দিয়েছে দেশটি। যুক্তরাজ্যের এই অর্থ সহায়তা স্টার্ট ফান্ড বাংলাদেশের মাধ্যমে বরাদ্দ করা হয়েছে এবং এর আওতায় জরুরি ত্রাণ সহায়তা বাস্তবায়নে কাজ করবে কারিতাস বাংলাদেশ, ক্রিশ্চিয়ান এইড, ভলান্টারি অ্যাসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে 250 জন। এছাড়া আহত হয়েছেন আরো বহু মানুষ। বুধবার ভোরে দেশটির পাকতিকা প্রদেশে এই ভূমিকম্পটি আঘাত হানে। এক প্রতিবেদন তথ্যটি জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, ভূমিকম্পের পর সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে বহু ছবি ছড়িয়ে পড়ে। এসব ছবির মাধ্যমে আফগানিস্তানের পাকতিকা প্রদেশে স্ট্রেচারে করে আহতদের ব্যক্তিদের পাশাপাশি ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরের ধ্বংসস্তূপের দৃশ্য উঠে এসেছে। আফগানিস্তানের স্থানীয় এক সরকারি কর্মকর্তা বিবিসিকে বলেছেন, মৃতের সংখ্যা 250 জনের বেশি বাড়তে পারে এবং আরও 150 জনের বেশি মানুষ আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এবারে খেলার খবর। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছিলেন চোট নিয়ে, যেটির কারণে তাসকিন আহমেদ নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। চোট কাটিয়ে ফেরার পথে আবারও জিম করতে গিয়ে পিঠে ব্যথা পান বাংলাদেশের এই পেসার। তবে এখন ঠিক আছেন তিনি, ফিটনেস টেস্টও দিয়েছেন। সব ঠিকঠাক থাকলে সীমিত ওভারের দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবেন বলে জানিয়েছেন তিনি। আজ ফিটনেস টেস্ট দিয়েছেন তাসকিন নিজের সাম্প্রতিক অবস্থা নিয়ে। এরপর সাংবাদিকদের বলেন, কয়েকদিন আগে জিম করতে গিয়ে ব্যথা পেয়েছিলেন, এখন তিনি ঠিক আছেন এবং গত 2 দিন বোলিং করেছেন এবং তিনি এখন সম্পূর্ণ ফিট। দেখি নতুন করে শুরু করেছে পিএসজি। নেইমার থাকবেন কিনা তা অনিশ্চিত। অন্তত পিএসজি সভাপতির কথায় এমন কিছু ভেবে নিতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগ শেষ করে 16 থেকে ছিটকে পড়ার পর পিএসজিতে পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিল। সেই আভাস সত্যি করেই ক্লাবটির ক্রীড়া পরিচালকের পদ ছেড়ে দিয়েছেন লিওনার্দো। এসেছেন নতুন পরিচালক লুইস ক্যাম্পোস, চলে যাবেন কোচ মরিসিও। লিল কোচ ক্রিস্টিয়ানোর গালতিয়ার জায়গা নেওয়া মোটামুটি নিশ্চিত। ফরাসি সংবাদ মাধ্যমের কথা অনুযায়ী এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণাই শুধু বাকি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন সারা দেশের এবং বিদেশের বিভিন্ন খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা ভাইরাস পরিস্থিতি। সিলেটে 2 মাস 4 দিন পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু ঘটেছে। মারা যাওয়া ব্যক্তি একজন চিকিৎসক। এই বিভাগে করোনা সংক্রমণের হার 1000। করোনা সংক্রমণে এই পর্যন্ত 1236 জনের মৃত্যু হলো। আজ বুধবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এই তথ্যটি জানানো হয়। এর আগে সর্বশেষ 18 এপ্রিল করোনা সংক্রমণে একজন মারা গিয়েছিলেন। মারা যাওয়া ব্যক্তির নাম শামসুর রহমান এবং তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ও শিশু সার্জারি বিভাগের প্রধান ছিলেন।
হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, তাদের মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শামসুর রহমান করোনা উপসর্গ নিয়ে গত সোমবার মারা গেছেন। পরে নমুনা পরীক্ষায় গতকাল মঙ্গলবার তার করোনা পজিটিভ এসেছে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হিমাংশু লাল রায় বলেন, করোনা সংক্রমণ এড়াতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা উচিত এবং করোনা এখন বাড়ছে। এতক্ষণ শুনছিলেন সারাদিনের বিভিন্ন খবর। সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।